আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মৃদু। অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন পেশা, শ্রেণী, সংস্থা ও ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন। সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। এ সময় নির্বাচন, অর্থনীতি ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রবাসীদের জটিলতা দূর করতে সরকার কাজ করছে বলে জানান তিনি। চেষ্টা করেছি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন জায়গায় বিদেশে প্রবাসীদের সঙ্গে বসে আলাপ করার জন্য চেষ্টা করেছি, যেগুলো সুশৃঙ্খল করা যায় কিনা, যে সমস্ত সার্ভিস পাওয়া যাচ্ছিল না সেগুলো পাওয়া যায় কিনা। মালয়েশিয়ায় পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। পাসপোর্ট আমার পরিচিতি, কাজে এখানে আমি যদি অপরাধ করে থাকি তাহলে পুলিশ আমাকে ধরবে, পাসপোর্ট আমাকে ধরতে পারবে না। পাসপোর্টের কাজ হলো যে আমার পরিচিতিপত্রটা তাকে দিতে হবে, যেহেতু আমি দেশের নাগরিক। কাজে আমি যখনই এনআইডিটা দেব, আমাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য, যেহেতু আমি দেশের নাগরিক। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথা জানান তিনি। আমি নির্বাচন ঘোষণা করেছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এবং তার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হলো, এবং সঙ্গে সঙ্গে আমার উল্লেখ করে দিয়েছি, প্রবাসীদের জন্য এবার ভোটাধিকার দিতে হবে। এবার তারা যেন ভোট দিতে পারে। ভোটার আপনি হবেন, ভোটার হবেন, এমন ভোট দিতে পারবেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নাগরিক, আপনি ভোট দিতে পারবেন। প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশের পরিস্থিতি এখন অনেকটাই স্বস্তিতে। সার্বিকভাবে বাংলাদেশের পরিস্থিতি আপনাদের দোয়ায় অনেক স্বস্তির জায়গাতে এসেছি আমরা। অর্থনৈতিক জায়গা থেকে আমরা স্বস্তির জায়গাতে এসেছি। সংস্কারের মাধ্যমে আমাদের সংবিধান সংস্কার, অন্যান্য আরো যত সংস্কার আছে সেগুলো নিয়ে সংস্কার কমিশনগুলো ছিল। সভায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল উপস্থিত ছিলেন। সামদানি প্রত্যয়, আরটিভি। দেশ গড়তে প্রথমবারের মতো ধানের শীষে ভোট চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ করার সুযোগ দিন। বলেন, জনগণের জীবনমান উন্নয়নই বিএনপির আগামী দিনের রাজনীতি। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের মতো জোর করে ক্ষমতায় যেতে চায় না বিএনপি। বিকেলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। আগামী নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন তুলতে না পারে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ দেখিয়ে বলতে না পারে যে আমরা আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রচলিত রাজনীতির দিন ফুরিয়ে গেছে, কর্মসংস্থান সৃষ্টি করাই হবে বিএনপির প্রধান চ্যালেঞ্জ। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে ইনশাআল্লাহ আমরা এই পরিকল্পনাগুলি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। বিএনপির রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সকল পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। জনগণের কল্যাণে কাজ করতে দেশবাসীর সহযোগিতা ও সমর্থন চান তিনি। ফ্যাসিবাদের ১.৫ দশক পর ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সকল নারী, পুরুষ, ছাত্র, তরুণ, যুব সমাজ সহ দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন।
বলেন, দেশের জনসংখ্যাকে প্রযুক্তি নির্ভর ও দক্ষ করে গড়ে তুলতে পারলে জনশক্তি হবে বাংলাদেশের জন্য আশীর্বাদ। নতুন করে যেমন আমরা ইনশাল্লাহ আবার চালু করব। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। সরকারের সদিচ্ছা থাকলেও রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। রুদ্র রফিকের রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে স্বাভাবিক রাজনীতি থাকলে আরাফাত রহমান কোকোকে অকালে চলে যেতে হতো না। এটি স্বাভাবিক মৃত্যু নয়, এটি ষড়যন্ত্রমূলকভাবে আরাফাত রহমান কোকোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদের। নির্বাচন নিয়ে এখনো একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন রিজভী। তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে গত 1.5 দশকে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি দায়বদ্ধতা থেকেই এখন একটি নির্বাচন দরকার। আগামী যে ভোট যুদ্ধ হবে, সেই যুদ্ধকে যাতে আমরা সঠিকভাবে কেউ যাতে বানচাল করতে না পারে, সেই ষড়যন্ত্রের দিকে খেয়াল রেখে আমাদেরকে সজাগ থাকতে হবে। স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার ও নির্বাচন কমিশনকে সব দলের সহযোগিতা করা প্রয়োজন। নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা না করে তাহলে আমি বলবো নির্বাচন হচ্ছে। পরে কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন গয়েশ্বর চন্দ্র রায়। আমি ধন্যবাদ জানাই আপনাদের। রুদ্র রফিক, RTV, ঢাকা। জুলাই সনদে 1%ও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সংস্কার কার্যকর ও সংবিধান ঠিক না করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। জাতীয় যুব সম্মেলন 2025-এ এসব কথা বলেন এনসিপির নেতারা। রাকিব হাসানের রিপোর্টে থাকছে বিস্তারিত। যুবশক্তি মঙ্গলবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রথমবারের মতো জাতীয় যুব সম্মেলন আয়োজন করে জাতীয় যুবশক্তি। সম্মেলনে যোগ দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গেল 1 বছরে দেশের মানুষের কাঙ্ক্ষিত আশা পূরণ হয়নি। 24-এর গণ অভ্যুত্থান ব্যর্থ করার সব চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। গত 1 বছর ছাড় দিয়েছি, জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে কোনো ছাড় হবে না। 1% ছাড়ও জুলাই সনদে দেওয়া হবে না। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি 1-11 আসবে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বর্তমান সরকারকে শহীদদের লাশ ফেরত দিতে হবে। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, ভারত জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। আওয়ামী লীগের বি টিমকে আবার আমাদের রাজনৈতিক ময়দানে নামিয়ে আসা হয়েছে। আওয়ামী লীগকে আমরা যেভাবে প্রতিরোধ করেছি, ঠিক একইভাবে আওয়ামী লীগের বি টিম যে নামে রাস্তায় নামুক না কেন, আমরা তাকে প্রতিরোধ করব। এছাড়া নেতারা বলেন, টেবিলের আলোচনাতে সংস্কার বাস্তবায়ন করতে হবে, না হলে রাজপথ দখল নিয়ে সংস্কার বাস্তবায়ন করা হবে। টেবিলের আলোচনাতেই সংস্কার বাস্তবায়নের পথ নিশ্চিত করতে হবে। রাকিব হাসান, RTV, ঢাকা।
গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে 10 কোটি টাকার মানহানির এই মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সার্জিস আলম অভিযোগ করেন, এক বিএনপি নেতার চাঁদাবাজির খবর প্রকাশ করায় পরিকল্পিতভাবে সাংবাদিককে হত্যা করা হয়েছে। ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকসনের সঙ্গে সংবিধানের সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের কয়েকজন সদস্যদের বৈঠক হয়েছে। বিকেল 3:30টার পর গুলশান 2A আমেরিকার রাষ্ট্রদূতের নিজ বাসভবনে বৈঠক হয়। এতে যোগ দেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান। অন্যদিকে ঐকমত্য কমিশনের অধ্যাপক ড আলী রিয়াজ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও কমিশন সদস্য মনির হায়দার সহ কয়েকজন কমিশন সদস্য রয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা মামলাগুলো পুনরুজ্জীবিত করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে রংপুর নগরের স্টেশন রোডে দুদকের সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। পরে দুর্নীতি প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল, এগুলি আপনারা জানেন, এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না। আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরো কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। 2024 আগস্ট থেকে 2025 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের পতনের পর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে প্রায় 1.5 শতাধিক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদকের হিসাব অনুযায়ী গত এক বছরে দুদকের মামলা হয়েছে 452টি, যার বিপরীতে আসামির সংখ্যা 1743 জন। চার্জশিটের পরিসংখ্যান আসামির বিপরীতে 80% হলেও আসামি গ্রেপ্তারের সংখ্যা হতাশাজনক। দুদক বলছে, আসামি গ্রেপ্তারে অনেকটাই নির্ভর করে পুলিশের উপর। 452টি মামলায় আসামি করা হয়েছে 1743 জনকে, আর গত এক বছরে গত আগস্ট থেকে 25 জুলাই পর্যন্ত মোট চার্জশিট দেওয়া হয়েছে 1443 জনের নামে। যখন তদন্ত কর্মকর্তা মনে করেন যে আসামি আসলে হেফাজতে নেওয়া দরকার, গ্রেপ্তার করা দরকার, দুদক তখন কমিশনের অনুমোদন ক্রমে সেই আসামিদের গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় ভাটারা থানার দায়ের করা মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরির দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার 5 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক মোহাম্মদ জেহাদ হোসেন। এ সময় সুমাইয়া জাফরির স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। গত 7 আগস্ট সুমাইয়া জাফরিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 164 যে জবানবন্দি আছে, কনফেশনাল স্টেটমেন্ট, যেটা যে আপনার নিজেকে জড়িয়ে যে জবানবন্দি, সেই জবানবন্দি রেকর্ডের জন্য আজকে এই বিজ্ঞ সিএমএম আদালতে এই জাফরিনকে তোলা হয় এবং তাকে আমরা আশা করছি তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাবে, আমরা আশা করছি। খাদের কিনারে থাকা অর্থনীতি পুনরুদ্ধারে এখনো প্রাতিষ্ঠানিক পদ্ধতিগত এবং সংশ্লিষ্টদের অসহযোগিতাকে বড় বাধা হিসেবে দেখছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। আকাঙ্ক্ষা অনুযায়ী সাফল্য না এলেও কিছুটা স্থিতিশীল করা সম্ভব হয়েছে বলেও মনে করেন তিনি। আর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক 15% নামানোর চেষ্টা চলছে। সচিবালয়ে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। জাহিদ রহমানের রিপোর্ট। 1 বছরের কর্মপ্রচেষ্টার ফিরিস্তি তুলে ধরতে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন অর্থ উপদেষ্টা। তুলে ধরেন বর্তমান চিত্র। 3টা পর্যায়ে কিন্তু আমাদের প্রবলেম, প্রতিষ্ঠানগুলো অনেকগুলো কিন্তু প্রায় ধ্বংসের পথে। এর সাথে আছে প্রসেসগুলো, অনেক প্রসেস বাইরে করে, প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু ফলো করা হয় না। আর তৃতীয়ত হলো মানুষ, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো মানুষ তাকে বদলে যায় নাই।
হয়তো বদলে গেছে, কয়েকজনকে আমরা বুদ্ধি টুদ্ধি করেছি। দেশের অর্থনীতির অবস্থা উন্নতিতে নেওয়া সংস্কার ফেব্রুয়ারির মধ্যে যতটুকু সম্ভব সরকার করবে। অনেক কিছু কিন্তু হয়তো আপনার এক্সপেকটেশন আছে, এগুলো আমি স্বীকার করি। সবকিছু একেবারে দেখা যাচ্ছে প্রকাশ্য হবে সেটা না, কিন্তু ভেতরে অনেক কিছু রিফর্ম হয়েছে। অন্যদিকে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে 2025-26 অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $6,350 কোটি নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানিতে শুল্ক আরও কমানো নিয়ে এখনও আশাবাদী সরকার। 20% শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে, আমাদের 15% বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস সেটা এখনো জারি আছে এবং এটা থাকবে। স্থানীয় বাজারে সরবরাহ বাড়াতে পেঁয়াজের আমদানির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি। এছাড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে পাম অয়েলের দাম লিটার প্রতি 19 টাকা কমানো হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। জাহিদ রহমান, RTV, ঢাকা। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। গত বছরের 8 আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ভূমি মন্ত্রণালয় ডিজিটাল রূপান্তর, আইন প্রণয়ন ও অবকাঠামো উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। এসব উদ্যোগে নাগরিক সেবা সহজ হয়েছে, স্বচ্ছতা ও ভূমি খাতে রাজস্ব আদায় বেড়েছে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে নতুন আইন ও বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ভূমি অপরাধ দমন ও প্রতিকার বিধিমালা 2024 এবং ভূমি জোনিং এবং সুরক্ষা আইন 2025 উল্লেখযোগ্য। পাশাপাশি বাজার মূল্যের সঙ্গে মিলিয়ে দলিল মূল্য নির্ধারণে নীতিগত খসড়া প্রস্তুত করা হয়েছে। ভূমি সেবার ডিজিটালাইজেশনের আওতায় ই-মিউটেশন, অনলাইন ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ও রেজিস্ট্রেশন সহ প্রায় 10টি সেবা অনলাইনে চালু করা হয়েছে। ফলে নাগরিকরা ঘরে বসেই ভূমি সেবা গ্রহণ করতে পারছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। চূড়ান্তভাবে গাজা উপত্যকা দখলের অভিযান শুরু করেছে ইসরায়েল। সোমবার গেল কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে তীব্র বোমা বর্ষণের মুখোমুখি হয়েছে উপত্যকাটির পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা। এদিন ট্যাঙ্ক, বিমান ও ড্রোন দিয়ে একযোগে হামলা করা হয়। এই হামলায় নতুন করে নিহত হয়েছে 89 জন। বন্ধ হয়নি ত্রাণ কেন্দ্রে গোলাবর্ষণ। নিহতদের মধ্যে 31 জন ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। গাজায় হামলার পরিধি বিস্তার করার জন্য ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, চীন ও জার্মানি। এদিকে ফিলিস্তিনি শিশুদের দুর্দশা দূর করতে ক্যাথলিক ধর্মগুরু পোপ লিওকে গাজা সফরের আহ্বান জানিয়েছে পপ তারকা মাডোনা। এছাড়া উপত্যকাটি নির্যাতিত শিশুদের দায়িত্ব বিশ্ববাসীকে নিতে হবে বলে সামাজিক মাধ্যমের এক বার্তায় মন্তব্য করেন ওই পপ তারকা। খেলার খবর। ঘরের মাঠে হার নিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে থেকে বিদায় নিল ঢাকা আবাহনী। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের কাছে 2-0 গোলে হেরেছে AKM মারুফুল হকের দল। তবে স্কোয়াডে পর্যাপ্ত মানসম্পন্ন খেলোয়াড় না থাকায় মুরাস ইউনাইটেডের বিপক্ষে হারতে হয়েছে বলে মন্তব্য করেছেন আবাহনীর কোচ মারুফুল হক। আমরা অনেক দূরে আছি, টিম ডেপথটা ওই পর্যায়ে না। আপনারা চেঞ্জিংগুলো দেখেছেন যে আসলে আমাদের যে ব্যাকলাইনে কামরুলের রিপ্লেসমেন্ট আমাদের এখনও নাই, কিন্তু কামরুলকে আরও আগে চেঞ্জ করার প্রয়োজন ছিল, সেটা হয় না। টিম ডেপথের জন্য একটু প্রবলেম হয়েছে। আলামিন এক্সট্রা ওয়ার্ক মানে এফোর্টের জন্য এই একটু হয়তো তার একটু সময় নিয়ে গেছে, এটা ক্রস। আর এছাড়া যতগুলো সেই আমাদের আগে টার্গেট ছিল, ওদের মেইন স্ট্রং পয়েন্ট হলো ক্রস, ওরা ওইভাবে ক্রস করতে পারে না। একটা এফেক্টিভ ক্রস ছিল, একটা থেকেই গোল হয়েছে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।